রূপান্তরের সত্যের আজকের এই পর্বে আমাদের সাথে স্টুডিওতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমেরিকা থেকে প্রকৌশলী ডক্টর আঞ্জুমান ইসলাম। আপনারা ইতিমধ্যে জানেন এবং নির্বাচনের আগেও তিনি যোগ দিয়েছিলেন। আহ, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা তার অনেক উপস্থিতি দেখছি। তিনি লিখছেন, তিনি আমেরিকায় জব করেন এবং তিনি বিভিন্ন স্টেটেই কাজ করেছেন। বেসিক্যালি পলিসি মেকিং লেভেলেই তিনি কাজ করেন। তো সবাইকে প্রীতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে ডক্টর আঞ্জুমান ইসলাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও আসসালামু আলাইকুম এবং দর্শকদেরকেও সালাম। জি, আমরা নির্বাচনের আগে একবার কথা বলেছিলাম যে নির্বাচনে আসলে কে জিতবে। তো নির্বাচন তো হয়ে গেল এবং নির্বাচনটা পৃথিবীর সেরা নির্বাচন হিসেবে আমরা ভেবেছিলাম দেখব, কিন্তু যে কোনো নির্বাচনের মতোই কারচুপিপূর্ণ এবং বলা যায় যে আগের অনেক নির্বাচনের চাইতে এটি একটি খারাপ নির্বাচন হয়েছে। তারপরেও আমরা ফলাফলের একটা ট্রেন্ড দেখছি, যেটা বলা হচ্ছিল যে জামাতে ইসলামের ভিক্টরি হবে 162, একটা ম্যাজিক নাম্বার। তো এইগুলো সবই যে প্রোপাগান্ডা ছিল তখনও আমরা বলেছি এবং এখন সেটা প্রুভেন হচ্ছে। এখন আপনার মতামত কি ওভারঅল এই নির্বাচন নিয়ে? আপনি কি বলবেন আমাদের? গুড কোয়েশ্চেন যে আসলে নির্বাচনটাকে কিভাবে দেখব। তো প্রথমেই নির্বাচন শুনলেই তো আমাদের মাথার ভিতরে কাজ করতে শুরু করে নির্বাচনে কে জিতলো কে হারলো। তো এই নির্বাচনে যদি ফলাফল হিসাবে দেখি তাহলে তো দেখা যাচ্ছে যে অলমোস্ট 2/3 মেজরিটি নিয়ে বিএনপি, টু থার্ড আসনে বিএনপি জিতে গেছে এবং জামাত ইসলামী সম্ভবত 66 থেকে 70টা আসন পাচ্ছে এবং ছুটকা ছাটকায় কিছু ওই যে এনসিপি ওই দল বা স্বতন্ত্র কিছু মানুষজন জিতেছে। তো সেই হিসাবে ধরতে গেলে তো একটা পার্টি, উইনার পার্টি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি এটার ভোট পার্সেন্টেজটা আপনি দেখেন সেখানে গিয়ে আসল খেলাটা, তাই না? তো কত পার্সেন্ট মানুষ আসলে ইলেকশনে ভোট দিয়েছে এবং এই যে আমরা বলছি যে আমরা উই আর সিইং আ ক্লিয়ার উইনার ইন দিস ইলেকশন। তো সেই উইনিং পার্টির পিছনে আসলে কত পার্সেন্ট লোকের সম্মতি আছে। তো এখানে ওই যে আপনি তো আমাকে পলিসি মেকার বলেন, কিন্তু আমি আমার ওই পলিসি মেকার হ্যাটটাকে সরিয়ে রেখে আমি আমার ম্যাথমেটিশিয়ান হ্যাটটা পড়ি। তো বাংলাদেশে ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 13.5 কোটি এবং আপনি যদি দেখেন কেন্দ্র সংখ্যা সম্ভবত 47,000-এর মতো, আর বুথ আছে হচ্ছে 2.5 লাখের মতো। তো এই পুরো ভোটার যদি 100% ভোট কাস্ট হয় আর অতগুলো বুথে, 2.5 লাখের মতো বুথে, তাহলে আপনি দেখবেন যে লাগাতার মানে প্রতিটা বুথে কন্টিনিউয়াসলি এভরি 2 মিনিটস আপনাকে একটা করে ভোট কাস্ট হতে হবে, কোনো থামাথামি ছাড়া। তো সেটা কি হয়েছে? হয়নি। আমরা তো দেখেছি হাফ অফ দা বুথ এমটি ছিল। তো সেখানে গিয়ে তারপরেও যে সমস্ত বুথে ভোট কাস্ট হয়েছে সেখানেও কিন্তু থেমে থেমে হয়েছে, এক গ্রুপ অফ মানুষ এসেছে, কিছুক্ষণ হয়েছে, তারপরে দুপুরের পরে তো প্রায় খালি গেছে। তো সেই হিসাবে দেখলে কিন্তু আসলে ম্যাথমেটিক্যালি কোনো মতেই 20%-এর উপরে ভোট কাস্টিং এখানে হয় না। তো এটার আরেকটা আবার দিক আছে। ইউনুস গং তো একটু মানে যেহেতু তারা এখন সরকারে আছে মাথা মোটা বলা যাচ্ছে না, কিন্তু তারা একটা লেজে গোবরে পাকিয়েছে। সেটা কি, এটার সাথে যে গণভোটটা মিলিয়ে দিয়েছে এবং আগের রাতে যে ধুমধুমার ভাবে রাতের ভোট বলি, সন্ধ্যার ভোট বলি, ভোটের আগেই ভোট শেষ হয়ে যাওয়া বলি, যেটাই বলি, তো এইটা যখন তারা করেছে এটা তো র্যান্ডম সিল মেরেছে পিঙ্ক স্লিপে, যেটা হ্যানা ভোট, আর হচ্ছে সেই যেটা আর কি অ্যাকচুয়াল ব্যালট পেপার ছিল কনস্টিটিউয়েন্সি অনুযায়ী। তো এই দুটাকে একসাথে করে সাথে আবার কাস্টেড ভোট, এগুলোকে যখন তারা একসাথে করছে নাম্বারগুলো তো ম্যাচ করতে হবে। তো সেটা তো হচ্ছে না, এই জন্যই তো তারা এখনো কিন্তু কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেটাও বলতে পারছে না। আবার ওই হ্যাঁ না ভোটের কত পার্সেন্ট মানুষ আসলে হ্যাঁ ভোট দিল না ভোট দিল সেটাও হচ্ছে না। তো এই পুরো ইলেকশনটার তো আসল উদ্দেশ্য ছিল গণভোটটা করা। তো গণভোট একেবারে লেজে গোবরে অবস্থা। এখন একটা নাম্বার তারা আমাদের সামনে আনবে, যেহেতু এটার পিছনে তাদের জুলাই চার্টার আছে। কিন্তু আহ
সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন, এটা একটা লেজে গোবরে ইলেকশন হয়েছে, এবং ওই যারা বিদেশি পর্যটক নিয়ে এসেছিল তারা কিন্তু খালি এমটি ভোট কেন্দ্রগুলোতে তারা হাঁটাহাঁটি করতে দেখা গেছে। এবং ওই সিইসি কিন্তু বলেছেন যে আগে নাকি ভোট কেন্দ্রগুলোতে কুকুর দেখা যেত, এবার মানুষ দেখা গেছে। অথচ আমার কাছে যে সমস্ত ভোট কেন্দ্রের ভিডিও ছবি এসছে, মানে একটা দুটো না, প্রায় 10-12টা করে কুকুর ঘুমাতে দেখা গেছে। তো এখন যারা স্বীকার করবে না সেখানে তো আসলে কিছু বলার থাকে না। তবে আওয়ামী লীগের ঘাট থেকে একটা দায় নেমেছে। এই যে 2018 সালে সেই যে রাতের ভোটের কথা বলে, তো রাজনীতিতে তো পারসেপশন ম্যাটার করে। তো পারসেপশনটা ছিল রাতের ভোট হয়েছে, কিন্তু একটা ভিডিও কিন্তু আমরা দেখতে পারিনি। ওই যে খালেদ মহিউদ্দিনের সাথে নবনীতা চৌধুরীর একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছিল। তো যে কোথায় সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের বেসিসে মানুষ কথা বলছিল, কিন্তু আসলে তো কোনো ভিডিও ক্লিপ আসেনি। আর এবার এসে মানুষ দেখতে পেল সন্ধ্যার ভোট, ভোটের আগের ভোট, রাতের ভোট কাকে বলে আসলে। তো সব মিলিয়ে আমি আবারও বলছি, কে জিতলো জানি না, হেরেছে ইউনূস, এবং জনগণের টাকায় এই এই নাটক আহ, মঞ্চায়িত করা হয়েছে। সুতরাং জনগণের পয়সা খরচ হয়েছে আর কি। হ্যাঁ, পয়সা খরচের ব্যাপারটা বলি। বাজেট ছিল, মানে গণভোটের প্রমোশনের জন্য উপদেষ্টাদের জন্য একটা বাজেট ছিল 140 কোটি টাকার মতো। এত টাকা খরচ করে এবার নির্বাচন হয়েছে, সেটা এত টাকা আগে কখনো খরচ হয়নি। সো টাকা তো মানে শ্রাদ্ধ। যথেচ্ছ সরকারি মাল শ্রাদ্ধ হয়েছে, হরিলুট হয়েছে। তো আপনি বললেন ম্যাথমেটিক্যালি, আপনি বললেন যে 20% ভোট হয়েছে। আমি যে রিপোর্টটা বাংলাদেশ থেকে পেয়েছি, মানে লোয়ার এন্ডে 14%, 14, আর আপার এন্ডে 23%। সো আমরা উই আর অন দ্য সেম পেজ। ওরকমই নাইস। হয়েছে, 20-22-3% ভোট হয়েছে, ম্যাক্সিমাম 23%। তো তার মানে কি 77% ডিডন্ট ভোট। হ্যাঁ, সেভেন্টি আমরা সেভেন পার্সেন্ট ডিডেন্ট ভোট। এবং এখানে একটুখানি অ্যাড করতেই হচ্ছে যে এই যে শেখ হাসিনা, উনি যে আহ, ভোট বর্জন করার ডাক দিয়েছিলেন, প্রতিহতের না, উনি যে একজন প্রাজ্ঞ রাজনীতিক ছিলেন, তার সেটাই প্রমাণ করে যে যে দেশটাকে উনি নিজের হাতে গড়ে তুলেছেন তিলে তিলে 16 বছর ধরে। এই যে রূপকল্প 2021-কে একেবারে মিটিকুলাসলি উনি ফলো করেছেন। উনার হাতে লেখা যে দিন বদলের সনদ ছিল, সেটাকে উনি রূপকল্প 2021 কে মানে একেবারে ধরে ধরে উনি বাংলাদেশকে ওই পর্যায়ে নিয়ে গেছেন। সেই দেশটাকে তো উনি কোনো মতেই, মানে যে গড়ে সে কিন্তু ধ্বংস করে না। সুতরাং উনি প্রতিহতের ডাক কখনোই দিবেন না। এই দেশটা বঙ্গবন্ধুর তৈরি করা দেশ, শেখ হাসিনার হাতে গড়া দেশ। কিন্তু দা মানে যেটা আর কি মানে অন দা ফেস হিট করেছে, সেটা হচ্ছে জনগণের কাছে উনার গ্রহণযোগ্যতা আসলে কতখানি। উনি এই গত 19 মাস ধরে উনাকে কেউ দেখেনি। শুধুমাত্র উনার ভয়েসের শুনে, উনার ভয়েসের উপরে ভিত্তি করে গোটা বাংলাদেশের 77% মানুষ উনার ডাকে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায়নি। দ্যাট ইজ রিমার্কেবল। এবং ইউনুস শুড লিসেন। এই যে আমরা বলি না নীরবতার যে শব্দ, আমরা যখন বলি নিঃশব্দের যে আর্তনাদ, এটা ইউনুসের শোনা উচিত। এবং তবে উনি বুঝতে পারবেন যে উনি যে বললেন যে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে, ঈদের দিন কি যে সব উনি বললেন, এবং বাংলাদেশের নাকি এটা দ্বিতীয় জন্ম হয়েছে। তো জন্ম তো একটা মানুষের একবারই হয়। যদি কেউ বলে যে একটা মানুষের বা মানুষ না, একটা দেশের একবারই হয়, তো যদি উনি এই কথাটা বলেন, তার মানে কি বাংলাদেশ কি মানে ভূতপূর্ব বাংলাদেশ এটা, নাকি ভূতাপেক্ষী বাংলাদেশ এটা? তো মানে ওনার কথাবার্তা তো বেসলেস। কিন্তু ওনার এটা বুঝতে পারা উচিত যে এই দেশটা আসলেও এখনো শেখ হাসিনার বাংলাদেশ। তার এই মানে এই কথাটা আমি না বলে পারলাম না আর কি। না, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বাংলার মানুষ এখনো শেখ হাসিনাকে স্মরণ করে, ভালোবাসে, বা শেখ হাসিনাকে চায়, যদি এভাবেও চায়। বলি। তাকে তো জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে তো রাইট। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। তারপরেও, এবং যেটা বললেন যে একটা অহিংস আন্দোলন, যদি বলি আন্দোলন, ডাক, আহ্বান, যাই বলি, তো বাংলার মানুষ এই জায়গা থেকে, আমরা একটু নির্মোহ জায়গা থেকে আলোচনা করি। হ্যাঁ, মানে আমাদের বাংলার মানুষ ব্যক্তিগত, নীরবতার মাধ্যমে তাদের ম্যান্ডেটটা শো করে দিয়েছে and that is in favor of Sheikh Hasina, and শেখ definitely হাসিনা। in favor of both, in favor of আওয়ামী লীগ, যেটা
আলটিমেটলি যায়। তো আজকে এই নির্বাচনে একটা পজিটিভ দিক যে জামাতের, আমি এটাকে ভরাডুবিই বলবো, জামাত প্রশাসনিক সাপোর্ট নিয়ে সন্ধ্যার আগের সন্ধ্যা থেকে ভোট কাস্ট করে জামাত, আমি সবসময় বলছি যে জামাতের বেস্ট ফর্ম যদি থাকে জামাত 30 ক্রস করবে না। বাকিটা প্রশাসনের কারচুপি, সেনাবাহিনীরও একটা অংশ, বিশেষ করে যশোর এবং রংপুর এই দুটা ক্যান্টনমেন্টের জিওসি ওপেনলি নগ্নভাবে মাঠে দাঁড়িপাল্লার জন্য নির্বাচন করেছে। তারপরেও বাংলার মানুষ 71কে ভোলেনি, পুনর্জন্ম, রিসেট বাটন যেসব বলে, বাংলার মানুষ কিন্তু নীরবতার মধ্য দিয়ে, বর্জনের মধ্য দিয়ে জবাব দিয়েছে। যারা ভোট কেন্দ্রে গেছে তারাও এক ধরনের জবাব দিয়েছে। আর হা ভোট না ভোট তো একটা প্রহসন, এটা ইউনুস করবে সবাই জানতো। এখন আপনার কি মনে হয় যে মানে একটা তো সরকার হচ্ছে, নির্বাচন হলো, এখন বিএনপির নেতৃত্বে একটা সরকার হবে, জামাত হয়তো বিরোধী দলে যাবে। আরেকটা জিনিস খেয়াল করেছেন যে জাতীয় পার্টি এখনো আমি খবর পাইনি যে উইন করেছে কিনা, বা আমাদের যে জাতীয় আরেকটা পার্টি শীট দ্বারা আর কোনোদিনও তৈরি হলো না। দিস ওয়াজ আ চান্স ফর দেম টু স্টুড উইথ মানে কারেজ এবং স্পাইন। দে আর স্পাইনলেস। মানে একদম ওয়াইপ আউট হয়ে গেল। আরেকটা ধারা বাংলাদেশের যে শুদ্ধ ধারা আমরা মনে করতাম, আমাদের ছাত্র জীবনে দেখেছি বাম রাজনীতির ধারাটা, এই সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে তারা যে পথ হারালো, এবং জাতীয় পার্টি কেবল না, বাম ধারাটাও কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল মনে হয় এই নির্বাচনে। তাদের হ্যাঁ, কোথাও আমি আমি ঠিক শিওর বলতে পারবো না, সম্ভবত মাহমুদুর রহমান মান্না বোধহয় হেরেছেন, রাইট? জামানত বাজেয়াপ্ত টাইপের কিছু একটা হয়েছে মান্না ওনার। ভাই আলোচনায় দেখিনি। মান্না ভাই যে ইলেকশন করছে তেমন আলোচনা নেই, শেষ সময় একটা জায়গা থেকে উইথড্র করলো। আর মান্না ভাই এখন, তাকে আর বাম বলা যায় না বোধহয়। তিনি আওয়ামী লীগ করলেন, তারপর নাগরিক পার্টি করলেন, তিনি হয়তো সাবেক বাম। কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা যারা জুলাই আগস্টে জঙ্গি অভ্যুত্থানের একটা অংশ ছিল, যারা লাল বদর যদি বলি, হ্যাঁ, তারাও কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে কোথাও নেই। কোথাও নেই। আর তো আমি এখানে আরেকটু কথা যোগ করি, এই যে জামাতে ইসলামীর ভরাডুবির কথা বলছিলেন, কারা কারা হারলো? শিশির মনির, খুবই ফ্যানাটিক। তারপরে এই যে গোলাম পরওয়ার, যিনি কিনা মেয়েদেরকে নিয়ে এত ডেরোগেটরি মন্তব্য করেছিলেন। পরবর্তীতে এই যে ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু মানে কানের পাশ দিয়ে গুলি গেছে ওনার। এবং ওনার যে নিজের কেন্দ্র মণিপুর হাই স্কুলে ছিল ওনার কেন্দ্র, এবং ওই এলাকাটা, মণিপুর হাই স্কুল তো মেয়েদের স্কুল, মানে ওখানে কিন্তু প্রচুর মহিলা ভোটার, এবং এই মহিলা ভোটার কিন্তু আসলেও ইম্প্যাক্ট করেছে। এবং ওনাদের যে ডেরোগেটরি মন্তব্য মহিলাদেরকে নিয়ে, ওটা তাদের এই ভরাডুবির ক্ষেত্রে একটা মেজর কাজ করেছে। মানে এখন কথা হচ্ছে 20% ভোট, কাস্ট ভোট নিয়ে কথা বলছি, তো সেই 20%-এর ভিতরেও মহিলাদের মানে ভোট তারা কোন দিকে দিয়েছে সেটা নির্ধারণ করেছে আর কি ভাগ্যটা। আর রাজনীতি কোন পথে যাবে যেটা বলছিলেন, এখানে এই যে বিএনপি যে 2/3 মেজরিটি পেয়ে গেল, তার মানে কিন্তু এখানে মানে জামাত ইসলাম যে ভেবেছিল যে সংসদে তাদের একটা লেভারেজ থাকবে, যে কিন্তু সেটা তো আর মানে জুলাই সনদ যে বাস্তবায়ন করতেই হবে বিএনপিকে, সেটাও কিন্তু এখন তাদের হাতে অনেক বড় একটা ম্যান্ডেট হয়ে গেল, রাইট? যে 2/3 মেজরিটি আছে। তাদের ওই 31 না 32 দফার ভিতরে তো উচ্চ কক্ষটা ছিলই, সেটা হয়তো তারা করবে। বা তাদের ওই যে নোট অফ ডিসেন্ট অনেকগুলো ছিল, যেটা তারা অনেক পরে বাদ দেওয়া হয়েছিল। তো বিএনপির হাতে কিছুটা লেভারেজ এখন আছে আর কি, যে তারা মানে মানে আমি বলবো না যে এই সংসদটা খুব ভারসাম্যপূর্ণ হবে। আর ওই 2/3 মেজরিটি পেয়ে গেলে যেটা হয় যে তারা নিজেদেরকে তো অনেক কিছুর ঊর্ধ্বে ভাবা শুরু করে, তখন ভুলটাও করতে শুরু করে। আর তবে আরেকটা জিনিস, আমি ভূ রাজনৈতিক দিক থেকে যদি একটু চিন্তা করি ইলেকশনটাকে, এখানে কিছু স্টেক হোল্ডার ছিল, রাইট? ভারত একটা স্টেক হোল্ডার, চায়না একটা স্টেক হোল্ডার, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা স্টেক হোল্ডার ছিল। তো ভারত যেহেতু বলেছিল তারা তাদের ডিমগুলোকে, দে পুট দেয়ার এগস ইন ডিফারেন্ট বাস্কেটস, তো অবভিয়াসলি তারা জামাতের বাস্কেটে তেমন একটা রাখেনি, হয়তো একটা রেখেছিল, বাট মেইনলি তারা বিএনপি এবং আওয়ামী লীগের বাস্কেটে রেখেছে, এটা বলতে চেয়েছিল আর কি। তো যেটা ঘটলো যে আওয়ামী লীগ
কে এই ইলেকশনে তারা ইনক্লুসিভ করতে পারে নাই, ইনক্লুডেড করতে পারেনি, তো সেইখানে তাদের একটা পরাজয় হলো। কিন্তু আবার বিএনপি কে তারা বিএনপি পুল অফ করেছে, তো সেখানে আমি ভারতকে 50% মার্ক দিব। কিন্তু আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা ওই যে লিকড ফোন কল, ওই যে ওয়াশিংটন পোস্টের যে আর্টিকেলটা, ওটার উপরে বেস করে বলছে যে তারা সম্ভবত জামাতকে চেয়েছিল এবং বলছিল যে তাদের হাতে, মানে জামাত ক্ষমতায় আসলে দে উইল হ্যাভ লেভারেজ অ্যান্ড প্রেশার পয়েন্ট টু পুট প্রেশার অন জামাত টু গেইন সামথিং। তো সেটা বোধহয় আর হচ্ছে না। তো ওই ভূ রাজনৈতিক অবস্থান থেকে বলতে হয় যে ভারত কিছুটা গেইন করেছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকা আবার কিন্তু বলেছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আন্ডারে যে সমস্ত চুক্তিগুলো লাস্ট মোমেন্টে এই বিদায়ী ইউনুস সরকার যে করে গেল, তো সেখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে রাশিয়া এবং চায়নার সাথে যদি কোনো চুক্তি করে তাহলে কিন্তু এই শুল্কটা, যে অ্যাডিশনাল শুল্ক, আবার গিয়ে ওই 35-34%-এর কোঠায় চলে যাবে। তার মানে ইন টোটাল গিয়ে 52-53% হবে। তো এই বিএনপি যে চায়নার সাথে বা রাশিয়ার সাথে, মানে they will be walking on a very thin rope. আর যেহেতু বিএনপির আগেই শেখ হাসিনার সময়কালটা গেছে 16 বছর, মানুষ শান্তিতে ছিল, এবং মানুষ যখন একটা সুখের স্বাদ পেয়ে যায়, ওই যে শেরশাহ আমলের কথা কিন্তু বাংলার মানুষ ভুলতে পারে না। তো এই তারেক রহমানের জন্য কিন্তু সাকসেসের বারটা অনেক হাই, কারণ তাকে প্রতি পদে পদে মানুষ কিন্তু শেখ হাসিনার সময়ের সাথে তার সময়টার তুলনা করবে, সে কি ডেলিভার করছে। তো এটাও একটা, বিএনপি হয়তো ইলেকশনটা জিতেছে কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু বেশ কঠিন কণ্টকাকীর্ণ পথের মধ্যে দিয়ে চলতে হবে বলে আমি মনে করছি। এটা এটা খুব ভাইটাল একটা বিষয়। ইনুস দেশটাকে যে জায়গায় রেখে গেছে, ইন্টারনালি বলেন, সোশিও ইকোনমিক ইন্ডিকেটরস গুলো যদি দেখেন, আবার জিও পলিটিক্যাল এমন একটা ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে গেল বাংলাদেশকে। সো হুএভার কামস টু পাওয়ার, নাও ইট ইস বিএনপি, বিএনপির চলার পথ মসৃণ হবে না। মানুষের প্রত্যাশা শেখ হাসিনা আকাশচুম্বী করে গেছে, সেই জায়গায় তারেক রহমান কতটা মানে ফুলফিল করতে পারবে মানুষের আশা। তো বিএনপির সামনে আসলে দুটা পথ, একটা হলো দানব হয়ে ওঠার পথ, 2/3 মেজরিটি, আর একটা হলো জি। যে দে ক্যান ট্রাই টু ইন্ট্রোডিউস সাম গুড থিং, গুড গভর্নেন্স। তারেক রহমান বিদেশে ছিলেন 17 বছর, অনেকে বলছেন তার অতীত কিন্তু ভালো না। টু বি ভেরি অনেস্ট, তারেক রহমানের পাস্ট পলিটিক্যাল ক্যারিয়ার খুবই বাজে, নিষ্ঠুরতায় ভরা, ব্যর্থতায় ভরা, দুর্নীতিতে ভরা। কিন্তু 17 বছর পরে তিনি বদলেছেন কিনা এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে, বাট টাইম উইল গিভ ইউ দ্য রাইট আনসার। আমি এখানে আরেকটুখানি যোগ করি, ওই যে আপনি বিএনপির সামনের কঠিন পথের কথা বলছেন বা তারা দানব হয়ে উঠবে কিনা। আপনি দেখেন আহ, এই জুলাই অভ্যুত্থানের পিছনে, অভ্যুত্থান বলি বা জঙ্গি আক্রমণই বলি, তো এখানে কিন্তু এই এই যে জুলাই সনদের পিছনে মূল মানে ক্রিয়ানকটা কি, সেটা হচ্ছে ইনডেমনিটি, বা এই জুলাই এ যারা সন্ত্রাস করেছে, করে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে টপল করেছে, এবং সাথে কিছু ইউনিফর্মড বাহিনীও ছিল যারা হচ্ছে এটার পিছনে মানে যাদের আর কি ফাঁসির দড়ি, তারা নিজেরাই জানে যে তাদের ফাঁসির দড়ি নিয়ে তারা ঘুরছে। তো সেখানে এখন যখন বিএনপি আসছে, যাদেরকে নির্বাহী আদেশে দায়মুক্তি দেয়া হলো, তো সেটাকে আসলে বিএনপি কিভাবে হ্যান্ডেল করে, এটা কিন্তু একটা দেখার বড় বিষয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আহ, এই বিএনপির ভিতরেও তো র্যাডিক্যাল গ্রুপ আছে। মানে বিএনপি তো জামাতেরই একটা ফোর ফ্রন্ট ছিল আর কি, প্রক্সি পার্টি। তো এখানে যেমন ধরেন আপনার সোজাসুজি যদি বলি আর কি, যে সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে পরে ওনাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তো ওনার ছেলে হুম্মাম, সেও সম্ভবত জিতেছে জিতেছে। বিএনপির। জি, হ্যাঁ। জি। তো তারা কিভাবে রাজনীতিটাকে দেখবে বিএনপির ব্যানারে? আপনি যে বললেন যে তারেক রহমান 17 বছর বিদেশে থেকে এসে তার, উনি হয়তো একটা পরিশীলিত বা হয়তো আহ, আগের সেই যে মানে জরাগ্রস্ত রাজনীতিতে উনি অভ্যস্ত ছিলেন, সেটা থেকে উনি বের হয়ে এসে একটা শুদ্ধ শুদ্ধ বলবো না, মানে একটা আহ, মানে স্ট্রেইট ফরওয়ার্ড, মানে কি বলে এটাকে, মানে মানে একটা মানে এটাকে কি
কি বলা যায় যে আহ, আমার শব্দটা মনে আসছে না আর কি, যে যাই হোক মানে একটা একটা শুদ্ধ ধারার রাজনীতির দিকে উনি যদি যেতেও চান তা কিন্তু তাতে করে বিএনপির ভিতরকার র্যাডিক্যাল কম্পোনেন্ট গুলা উনাকে কতটুকু সেই পথে থাকতে দিবে, এটাও কিন্তু একটা বোঝার বিষয়। আর যেহেতু এখন বোঝাই গেল ৭৭% মানুষ যদি এই নির্বাচন বর্জন করে থাকে, তার মানে তারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনার ডাকে প্রভাবিত, এবং তাদের মনে এখনো নৌকার জন্য মানে নৌকা নো ভোট নো ভোটে তারা সাড়া দিয়েছে ওই ক্যাম্পেইনে। তো এই বিশাল জনগোষ্ঠীকে আহ মানে তারেক রহমান কিভাবে আত্মীকরণ করবেন এখনকার রাজনীতিক অবস্থায়, এটা কিন্তু আসলে বিএনপি কে ভাবতে হবে। এবং ওই র্যাডিক্যাল কম্পোনেন্ট গুলো তো এতই র্যাডিক্যাল, এটাকে আসলে মূলধারায় তারা মানে ফার রাইট থেকে, ফার রাইট বলতে আমি এটা মানে ধর্মীয় ভাবে ফার রাইট বলছি না, মানে তাদের অবস্থানটাই হচ্ছে খুবই আহ, মানে একটা র্যাডিক্যাল পজিশন। তো এই এই জিনিসটা একটা আহ, বিশাল একটা হার্ডেল পার হতে হবে বিএনপিকে আমি মনে করছি। মানে বিএনপির চ্যালেঞ্জটা ঘরে এবং বাইরে। ঘরে এবং ঘরে বাইরে। নিজেদের মধ্যে তাদের যে এক্সট্রিম রাইট বা উগ্রপন্থী, বা একটা কথা আমার দর্শকদেরও বলি যে এতদিন শুনেছি ছাত্রলীগের লুঙ্গির তলে শিবির আছে, বিএনপির লুঙ্গির তলে জামাত কিন্তু তার আগে থেকেই আছে এবং এখনো আছে। সো এই ভেতরের বাইরের এই চ্যালেঞ্জ গুলো কিভাবে বিএনপি মোকাবেলা করবে, তবে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতির পথটা সুগম করে দিল, এবং আওয়ামী লীগও এই নির্বাচনের মধ্য দিয়ে একটা রায় পেল যে বাংলার মানুষ এখনো তাদের সাথে আছে। এই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে এ পর্যন্তই। আমরা আবার কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে, সামনে মনে হচ্ছে যে ওয়াইড ইস্যুজ আর কামিং। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডক্টর আঞ্জুমান ইসলামকে ধন্যবাদ, এবং আমি গত অনুষ্ঠানেও দেখেছি আমার দর্শকরা তার আলোচনা খুব উপভোগ করেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।